হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি আরও একটা জিনিস নিয়ে এসেছি। তো এটা আমি নিজেরই হাতে বানিয়েছি। তো সেটা হলো এইটা, এই যে লেখা আছে যে ব্লক ব্যাগ। তো এটা আগে থেকে কাটিংয়ে করা ছিল, আমি কেটে দিয়েছি। তো দেখো এর ভিতরে কি কি খেলনা আছে, দেখেছো? এতগুলো খেলনা। তো এই দেখো, এবার আমি সব এক এক করে আমি ঢালছি, ঢেলে দিয়েছি। তো একটু ক্যামেরাটাকে আমি সোজা করে দিই। তো আমি ক্যামেরাটাকে আমি এখানটা রেখে দিই, তাহলে ভালো দেখা যাবে। এই দেখো কতগুলো খেলনা। তো আমি ঘর বানাবো, তো তোমরা দেখতে থাকো। প্রথমে এইটা আমরা এখানে রেখে দেব, না রেখে দিয়েছি। এবার এইটা আমরা এখানটায় জয়েন্ট করে দেব। তো দেখো আমি আটকে নিয়েছি। তো আমি ভালো করে আমি আবার বয়ে নিচ্ছি। কিন্তু একটা পরীর সাথে একটা মানুষের ভালোবাসা হতে পারে না, এটা অসম্ভব। তো আমি তাড়াতাড়ি করে নেব। পরিবারে সংসার আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু কোনো সাধারণ মানুষ তাদের দেখতে পারে না। দেখো এটা হয়ে গেছে, তবেই দেখতে পাবে। আমার মাথা ঘুরছে ভাইয়া। আমি কি ভেবেছিলাম, কি বলবো? আমাকে একটু একা থাকতে দাও। তোমার সাথে আমি এই নিয়ে পরে কথা বলবো। ঠিক আছে মোস্তাক, তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি তখনই আবার আসবো। তোমার উত্তরের আশায় আমি থাকলাম। তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি। তারপর ভাইয়া হঠাৎ উধাও হয়ে যায়। মোস্তাকের সারা শরীর ঘামে ভিজে গেছে। সেদিন রাতে মোস্তাক একটু ঘুমাতে পারল না। পরদিন অফিসও গেল না। সারাদিন ইন্টারনেটে যে মানুষের প্রেম বিষয়ে বিস্তর ঘাটাঘাটি করলো। আসলে মোস্তাক ও ভাইয়াকে অনেকটা ভালোবেসে ফেলেছিল। হঠাৎ এক জায়গায় এক পীর বাবার খোঁজ পেল, যার এই জিন সম্পর্কে বিস্তর জ্ঞান আছে। ওনার সাথে দেখা করতে আমার ঘটনাটা ওনাকে জানাতে হবে। নিশ্চয়ই উনি কোনো পথ দেখাতে পারবেন। ঠিকানা নিয়েও তখন বেরিয়ে পড়ল। ঘন্টা তিনেকের পর এক সময় ওনার বাড়িতে এসে উপস্থিত হলো মোস্তাক। ওনাকে সমস্ত ঘটনা খুলে বলল। দেখো, ওই জিনটা নিঃসন্দেহে একজন ভালো জিন। আমি অনেক জিনের সাথে কথা বলেছি, তাদের মধ্যে কেউ ভালো কেউ খারাপও আছে। যে তোমার ভালো চায় সে কোনো জিনিসটাই জোর করতে চায় না। তবে জীবন সঙ্গী হিসাবে অনেকটা প্রাচীর করা হয়ে গেছে। আমার মনে হয় ভালো হবে না। দেখো, আল্লাহর অন্যতম একটা নিদর্শন হলো তোমাদের থেকেই তিনি দরজাটা সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। এবার তুমি যা ভালো বুঝে করে নিচ্ছি। মোস্তাক মন খারাপ নিয়ে সেখান থেকে ফিরে এলো। দু তিন দিন কেটে গেল। অনেক চেষ্টা করলো মন থেকে ভাইয়াকে মুছে ফেলতে, ভুলে যেতে, কিন্তু পারল না। সেদিন রাতে মোস্তাক ভাইয়াকে মনে মনে স্মরণ করল। কিছুক্ষণের মধ্যেই ভাইয়া সেখানে এসে উপস্থিত হলো। কি হলো মোস্তাক, কি সিদ্ধান্ত নিলে? মোস্তাক সেই পীর বাবার বলা সব কথা ভাইয়াকে বলল। দেখো, আমাদের ভালোবাসার মধ্যে কোনো ফাঁক নেই, আমরা দুজনেই মিশতে চাই। তুমি কি এই কয়েকদিনে আমাকে ভুলতে পেরেছো? না ভাইয়া, আমি অনেক চেষ্টা করেছি। কি করব, কাকে বলবো এসব ব্যাপার কিছুই বুঝতে পারছি না। তুমি শুধু শুধুই চিন্তা করছো। ঠিক আছে,
তুমি আরো কিছু জিনিস শুনে নাও। আমি আসছি। মুস্তাক সে রাতেও অনেক ভাবনা চিন্তা করলো, কিছুতেই ফারিয়াকে মন থেকে দূর করতে পারলো না। শেষে ঠিক করলো ফারিয়াকে বিয়ে করবে। তো সিদ্ধান্ত এই নেওয়ার যে পর মুস্তাকের শরীর থেকে দরজার টেনশনটা উপরে দূর যে হয়ে এটা গেল। থাকে সেটা আমি দিয়ে দিয়েছি। পরদিন রাতে মুস্তাক ফারিয়াকে স্মরণ করলো। তো আমি এটা কোথায় আছি তোমাদেরকে বলে তখনই দিচ্ছি। ফারিয়া তো এসে এটা আমি কলকাতায় এসেছি। কি তো ব্যাপার আমি হুজুর? কলকাতায় আমাকে এসেছি স্মরণ করেছো? রবিবারে। তুমি কথা আছে তোমার সাথে, আমি অনেক চিন্তা করে দেখলাম তো আমাদের বিয়ে করে নেওয়াটাই এই ভালো। যে সোমবারটা যে আসছে সত্যি? সেই অক্টোবরের আমি 13 আজ তারিখ। ভীষণ এই ভীষণ অক্টোবরের 13 তারিখে আমার একটা হ্যাঁ কিচেন তাহলে সেট আসবে। সেই যাকে কিচেন ভালোবাসে সেটটা তাকেই তো সবাই বিয়ে করে, তাই না? তোমাদেরকে শেয়ার আর করবো। তুমি তো তো ভালো করেই জানো তোমরা আমি দেখতে তোমাকে থাকো। কতটা পছন্দ করি। তো জানি জিনিস সব হয়ে জানি। গেল অনেকটা ঘর তাহলে কবে বানানো। আমাকে তোমার ঘরে পার্মানেন্ট করে নিয়ে যাবে? খুব তাড়াতাড়ি, কিন্তু বিয়েটা করবে তো ওই কোথায়? যে একটা যে শব্দ আসছে সে ওটা তোমাকে চিন্তা করতে ওইটা হবে না। হচ্ছে আমার পরিচিত এক একটা বুদ্ধিমতী ব্যক্তি ভুতুড়ে আছে। কার্টুনের সে শব্দ। আমাকে দিয়ে দেবে। তারপর ফারিয়া চলে গেল। দুদিন পর সন্ধ্যেবেলায় ফারিয়ার কথা মতো তারা ফারিয়ার পরিচিত সেই বুজুর্গ ব্যক্তিটাকে বিয়ের কাজ সম্পূর্ণ করে নিজের বাড়িতে প্রবেশ করলো। কিন্তু সুন্দরভাবে সজ্জিত ফুলের বিছানা, ঘরটা আলোকিত মোমবাতি আর সুগন্ধি ফুলের সাথে। ফারিয়া লাল শাড়িতে ঘোমটা টেনে বসে আছে। মুস্তাক আস্তে আস্তে ঘরে প্রবেশ করে, তারপর ফারিয়ার পাশে গিয়ে বসে। তোমাকে দেখতে যেন সত্যি পরীর মতো লাগছে। আচ্ছা, তোমাকে পরী বলা হয় কারণ তুমি পরীর মতো সুন্দর নাকি? এসব বলো না তো, খুব লজ্জা লাগে। লজ্জা কেন? আমি তো আমার স্ত্রীর সাথে কথা বলছি। আজ থেকে তোমার এই লজ্জার উপর আমার পুরো দেখেছো অধিকার আছে। কত সুন্দর তুমি খুব স্মুথ দুষ্টু হয়ে জানো। গেল। দরজাটাও শোনো, কত ভালো হবে। তুমি জানো তোমার এই ফোনটার নিচে একটা চমৎকার রহস্য লুকিয়ে আছে। আমি কি একটু দেখতে পারি? না, তুমি না একেবারে পাগল। তো আমি এগুলো কেন ভেঙে দিচ্ছি? পাগল তো তোমার কারণ তুমি। আমি ঘরে আর এই পাগলামি সিঁড়ি আজ থেকে তোমার বানাতেই তো জীবনকে আমি তো রঙিন ভেঙে করে দেবে। দিচ্ছি। তো দেখো তাহলে তোমার উপরেই এই ভরসা একটা, রাখি। কিন্তু শর্ত হলো আমাকে সব এই সময় হাসাতে একটা, হবে এবং ভালো ভাষায় ভরিয়ে এই রাখতে হবে। একটা। তোমার শর্ত নিচে আমার কাছে দেখো। আদেশ। আজ থেকে তুমি হাসলে আমার হৃদয় হাসবে, তুমি কাঁদলে আমি কাঁদবো, আর দুষ্টুমি শুধু চলতেই থাকবে। দুজনের হাসি মাখা মুখে ভালোবাসার হাসি ছড়িয়ে পড়ে। আমার মনে হচ্ছে আমি একটা নতুন জীবনে পা রেখেছি, যা তুমি অনেক সুন্দর করে সাজিয়ে রাখবে। তোমার এই বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। চলো এখন তো একই সাথে আমাদের সেইটা স্বপ্নের পথে পা দেখতেই বাড়াই। পারবে। দুজনা দুজনকে জড়িয়ে ভালোবাসার অতল তলে তলিয়ে যাই। হুম, কিসের সাথে বিয়ে? আমার পছন্দের পুরুষের সাথে বিয়ে। তোদেরকে কোনোদিন সুখে থাকতে দেবো না। এই মুস্তাককে আমার চাই চাই। ওকে বুঝতেই হবে। তো দেখো তাড়াতাড়ি হয়ে গেছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের তো আমি ছাদের এই যে ছোটো ছোটো পাঠাতে পারেন, এই যে বা এগুলো আমাদের এগুলো যে আমি প্রায় তাছাড়াও চিরুটি আমাদের দিয়ে ইনস্টাগ্রাম নিচ্ছি। আইডি আছে। এগুলো নীল কাঠেরই তো আমি কাঠের করে বিষয়টি নিই। ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া আছে। আমার মাথা ধরেছে, আজ আমি পৃথিবীতে থাকবো। স্যার, আপনার এই টিচিতে বা বুঝিয়ে দিয়ে যে আপনি আজ কি করবেন? আপনার বাবা সবাইকে জানিয়ে দিয়েছে যে আপনার মাথা ধরেছে। তাই এখন ভয়ই হলো এই লবঙ্গ আর পুদিনার ক্ষমতা ইংলিশে খেয়ে নেয়। জানতে দেয় না।
সদ্য বিবাহিত স্ত্রী শহর থেকে গ্রামের পুরনো জমিদার বাড়িতে ফিরে এসেছে। বহু বছর আগে জমিদার বাড়ি সগৌরবে মাথা উঁচু করে গ্রামের বুকে দাঁড়িয়েছিল। জমিদার দুর্গাদাস হালদার স্বমহিমায় জমিদারি করত এই কাঞ্চনপুর গ্রামের ভূখণ্ড জুড়ে। কিন্তু এখন সেসব অতীত। ঢাকার মধ্যে ক্ষয়প্রাপ্ত জমিদার বাড়িটি আজও আছে, আর অল্প বিস্তর কিছু জায়গা জমি। আর্থিক টানাপোড়েনের কারণে শুধু শুধু পড়ে থাকা 5 বিঘার একটা বড় জমি বিক্রির কাজে রীতম আর তার স্ত্রী শহর থেকে এখানে এসেছে। জমিটা বিক্রি করেই তারা আবার শহরে ফিরে যাবে। এমন সময় হঠাৎ গ্রামের মোড়ল জমিদার বাড়িতে এসে একটু গম্ভীরভাবে বললেন, তোমরা কোন সময়ে চলে এসেছো? এখনো গ্রামের পরিস্থিতি একদম ভালো নয়। এখন নিশির মরণটাকে একের পর এক মানুষের মৃত্যু ঘটছে। তোমরা তাড়াতাড়ি এই গ্রাম ছেড়ে শহরে ফিরে যাও। সে কথায় দুজনেই একটু খানিক মনক্ষুণ্ণ হলো। বড় চলে গেলে রিতম বলল, আসলে এখানে আমরা কেউ থাকি না, তাই আমাদের জায়গা জমি সম্পত্তি সব গ্রামের লোকেরা ভোগ দখল করে আছে। আমি ওই 5 বিঘে জমিটা বিক্রি করতে এসেছি তো, তাই বোধহয় সবার মনে একটা খচখচে ভাব। যে কোনো প্রকারে এখান থেকে আমাদেরকে তাড়াতে পারলেই ওরা শান্তি পায়। কিন্তু ওই জমি বিক্রি না করা পর্যন্ত আমি তো এক পাও নড়ব না। তারপর জমিদার বাড়ির পরিচারক একটা ঘর থাকার মতো করে পরিষ্কার করে দিল। রিতম আর রবি সেই ঘরটাতে গিয়ে থাকতে শুরু করলো। আস্তে আস্তে বেলা ডুবে সন্ধ্যা নেমে আসে গ্রামের আকাশে। তো আমি কি করছি? আমাদের বিয়ে হয়েছে 4-5 মাস হয়ে গেল। এখনো পর্যন্ত কোথাও তো ঘুরতে নিয়ে গেলে না। যাই হোক, জায়গা বিক্রি করবো না বলে তোমার সাথে শহরে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আমি গ্রামে আসতে চাইছি। এইখানে আমাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাও, দেখি কোথায় কি আছে। আরে এমন বলছো কেন? দুজন মিলে অনেক দূর ঘুরতে যাবো বলেই তো এত বড় জায়গাটা বিক্রি করতে এসেছি। ওটা বিক্রি হয়ে গেলে আমাদের ট্যুর ফাইনাল। সে ঠিক আছে, কিন্তু এদিকে কেমন ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে করছে। আচ্ছা চলো তবে, তোমাকে নিয়ে ঘুরিয়ে আসি। ঘর থেকে বেরোতে যাবে, তখন রতন বলল, জানেন না বাবু, সন্ধ্যার পর আর একদম বাইরে যাবেন না। এই গায়ে পরপর 3-4টে মৃত্যু ঘটেছে বাবু। বাবা সে মৃত্যু বড় কুকুর। অনেকে মনে করে এই মৃত্যুর পেছনে পৈশাচিক কারণ আছে। অনেকের ধারণা কালমিশির কবলে পড়েই আমার মৃত্যুগুলো ঘটেছে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে। তাছাড়া মৃত্যু যে জীবনের চরম বেদনাদায়ক সত্য। প্লে স্টোরে তো বলেছিলাম না, প্লে স্টোরে এটা পারমিশন দেবে না, কিন্তু ওটা ওর মধ্যে থেকে ওই যে ব্রাউজারটা আছে ওখানেই ওটা লিঙ্ক থাকবে, ওখান থেকে ডাউনলোড করে দেবে। আচ্ছা তুমি ওসব আলতু ফালতু ভাবনা ছেড়ে আমাদের রাতের খাবারের ব্যবস্থা করো। আমি আমি বলে দিচ্ছি, আমি জাস্ট ওই গাড়ি চালাচ্ছি, অফিসে ঢুকছি আর কি, আমি ঢুকে বলে দিচ্ছি। এই বলে তারা দুজনে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো। এই রাতাবাবু, তুমি ওকে আসি। ওদের জন্য কোনো ক্ষতি না। দুজন হেঁটে চলল। কিছুক্ষণ আগেই সন্ধ্যা নেমেছে। রিতম রবিকে একটা বড় পুকুর পাড়ে একটা আম গাছ দেখিয়ে বলল, তো অনেকটা হয়ে গেল, এই আম পুরো গাছটা। ঘরে ভালো ঢুকেছে। এই পুকুরে ছোটবেলায় কত খেলা করেছি, তখন জীবনটা কত সহজ ছিল। হ্যাঁ, তা ছিল বইকি। বিয়ের পর থেকে আমি তো তোমার জীবনে যত আনন্দ সব নষ্ট করে দিয়েছি। এটাই তো তুমি সবসময় বলো। সরাসরি বলতে পারো না, তাই আভাস এটা নিতে বার পারছি। করতে পারছি না। এইবারই দেখছি। আরে ধুর, তুমি সবসময় এমন উল্টো খাও, এমন উল্টো পাল্টা মানে বের করো, এসব আমার একদম ভালো লাগে না। দুই স্বামী স্ত্রী এইসব কথা বলতে বলতে গ্রামের বড় খাল পাড়ের রাস্তা দিয়ে এগিয়ে গেল সেই জমিটার দিকে।
যেটা বিক্রির উদ্দেশ্যে তারা গ্রামে এসেছে। ওদের সুযোগটা হয়ে গেল আচ্ছা, যতদূর দেখছি জানছি তাকে পরিষ্কার বুঝতে পারছি তোমরা জমিদার ছিলে, তোমাদের অত অত সম্পত্তি ছিল, তাও তোমরা এসব ছেড়ে কলকাতা চলে গেলে কেন? অনেকটা হয়ে গেছি। তখনকার দিনে এই জমি আরো গ্রামগঞ্জে খুব আছে, বিরাট বিরাট ডাকাত দল ছিল। দেবো না দেবো না, আমি সেটাই ভাবছি। জমিদাররা জমিদারি ছেড়ে অন্য জায়গায় চলে যেতেন। আমি একদম কাছে আমার গিয়ে খুব দিচ্ছি মনে না আছে, তারা তখন আমার পারলে 6-7 ভালো বছর হবে। বয়স। আমার ছাড়া ছাড়া ঠাকুরদা তখন বাচ্চা এই দেবো। গ্রামের জমিদার। একদিন গভীর রাতে আমাদের জমিদার বাড়িতে ভেঙে রাখা তার কালু ডাকাত তাদের জোড়া দলবল নিয়ে ডাকাতি করতে আসে। তাদের বাধা দিতে যাওয়ায় আমার ঠাকুরদা সহ ঠাকুমার মৃত্যু হয় ডাকাত দলের হাতে। সেই ভয়েই তো বাবা সেই ছোটবেলায় আমাকে নিয়ে শহরে চলে গিয়েছিলেন। তারপর থেকে আর আসা হয়, দেখাও হয়। সোনা দানা অত সম্পদ যা ছিল সব তো গেছে, জমিগুলো যেতে বসেছে। তাই ভাবছি একা করে সব কটা জমি বিক্রি করে একেবারে মতো এই গ্রাম ছেড়ে চলে যাবো। দেখো, এই তোমাদের বলছি দেখো পয়সা আমি ভালো কত করতে তাই হয়। সুন্দর ঘর, কিন্তু এসব জানো কথা গুজব করতে করতে তারা আমি গ্রামে যে তোমাদের কাছে নিয়ে যাচ্ছি হঠাৎ দেখো, পিছন থেকে নূপুর দেখো পায়ে কত সুন্দর কেউ ভালো। একজন থেকে এই চলে যে যাওয়ার আওয়াজ ফাঁকাগুলো করে থামে। এইখানটা আমি বেঞ্চি দিয়ে দিচ্ছি। তো ও নামটা পিছন ভুলে থেকে আমি তাকিয়ে বুঝতে দেখো ভুলে গেছি। কেউ এই জানিটা আমি এখানটায় দিয়ে দেবো। জানো তো তো আমাদের গ্রামের ওই পশ্চিম মাঠের ওই এই দিকে একটা এই স্থানীয় শ্মশান আছে। ছাউনিগুলো এই গ্রামের মানুষজন মারা গেলে যাতে এইটা অন্যত্র আমি দাহ করতে না যেতে পারে, এখানটায় তাই দিয়ে ওই দিব। ঠাকুরদা ওই শ্মশানটা নির্মাণ করেছিলেন। রতনের কাছে শুনলাম এখন সেখানে পার্শ্ববর্তী গ্রামের লোকেরাও মৃতদেহ দাহ করতে আসে। তো দেখো অনেক ভালো লাগছে না? এইসব কথাবার্তা বলতে ওই বলতে যে